গণিত ই-লার্নিং সেশন ১৩তে স্বাগতম। আজ আমরা লেভেল ১ ও ২ শিক্ষার্থীদের ছোট জোড় ও বেজোড় সংখ্যা শিখন শেখানো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। অধিবেশন শুরু করার আগে আমরা কিভাবে শিশুদের জোড় এবং বেজোড় সংখ্যা শিক্ষা দিতে পারি সে সম্পর্কে একটু চিন্তা করুন। আপনার ভাবনাগুলো এলএমএস চ্যাট বাক্সের মাধ্যমে দলের অন্যদের সাথে শেয়ার করুন। জোড় এবং বেজোড় সংখ্যা পরিচিতি। অ্যাক্টিভিটি ১, শিশুদেরকে জোড়ায় জোড়ায় দাঁড় করান। শিশুদের জন্য বেজোড় সংখ্যার ধারণাটি বোঝার সহজ উপায় হল তাদেরকে জোড়ায় জোড়ায় একটি লাইনে দাঁড় করিয়ে দেওয়া। ক্লাসে শিশুদের সর্বমোট সংখ্যা যদি বেজোড় হয় তাহলে একটি শিশু থাকবে যাকে জোড়ায় দাঁড় করানো সম্ভব হবে না, কারণ তার কোনো পার্টনার থাকবে না। তাকে দলের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসাবে দলের বাইরে রাখবেন। একবার শিশুদের সাথে এই অ্যাক্টিভিটি সম্পূর্ণ করা হলে কোনো শিশুর জোড় এবং বেজোড় সংখ্যার ধারণা সম্পর্কে অস্পষ্টতা থাকলে তা দূর হবে। একটি জোড় সংখ্যায় প্রতিটি শিশুর একজন করে পার্টনার থাকে, কিন্তু বেজোড় সংখ্যায় কেবলমাত্র একটি শিশু থাকে যার কোনো পার্টনার থাকে না। অ্যাক্টিভিটি ২, ধারণাটি ব্যাখ্যা করা এবং গান গাওয়া। জোড় এবং বেজোড় সংখ্যার গান। জোড় এবং বেজোড় সংখ্যার গানটিতে ছন্দের মাধ্যমে জোড় এবং বেজোড় সংখ্যার ধারণাটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। শুধু তাই নয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিশুদের জন্য এই গানটি খুব সহজেই জোড় এবং বেজোড় সংখ্যার ধারণা বুঝতে সাহায্য করবে। অ্যাক্টিভিটি ৩, জোড় এবং বেজোড় ক্রিয়াকলাপ। পাঠ শুরু করা হচ্ছে। শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর জন্য শিক্ষক ১০ জন ছাত্র বা ছাত্রী স্বেচ্ছাসেবীকে ক্লাসের সামনে আসতে অনুরোধ করতে পারেন। এরপর ক্লাসের অন্য সবাই কতজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছেন তা গণনা করবে। এরপরে পর্যবেক্ষণ করুন সব শিক্ষার্থী কি তার পার্টনার পেয়েছে কি না। যেহেতু ১০ জন ছাত্র রয়েছেন, প্রত্যেকেরই পার্টনার থাকবে। বোর্ডে জোড় শব্দটি লিখুন। শিক্ষার্থীদের ব্যাখ্যা করুন যে প্রত্যেকের পার্টনার রয়েছে কারণ ১০ একটি জোড় সংখ্যা। ২ জন ছাত্রকে বসতে বলুন, ৮ জন ছাত্রকে দাঁড় করিয়ে রাখুন। ৮ জন শিক্ষার্থীর প্রত্যেকেরই একজন করে পার্টনার থাকবে। বোর্ডের জোড় শব্দটির নিচে ৮ লিখুন। এইভাবে ৬, ৪ এবং ২ জন শিক্ষার্থী নিয়ে এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করবেন। শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করুন যদি ৯ জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকতো তাহলে কি হতো। সেক্ষেত্রে কি সবারই একজন করে পার্টনার থাকতো? প্রক্রিয়াটি ৭, ৫, ৩ এবং ১-এর জন্য করুন। শিক্ষার্থীদের অবশ্যই এটা বলতে পারতে হবে যে ৭, ৫, ৩ এবং একজনের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর কোনো পার্টনার থাকবে না। শিক্ষার্থীদেরকে বলুন জোড় সংখ্যাগুলোর শেষে ০, ২, ৪, ৬ অথবা ৮ থাকে। এগুলো বাদে অন্য যে কোনো অঙ্ক থাকলে সংখ্যাটি বেজোড় সংখ্যা হবে। জোড় এবং বেজোড় সংখ্যার একটি রঙিন চার্ট তৈরি করুন। এখন আবার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। জোড় সংখ্যা গ্রুপের প্রতিটি শিক্ষার্থীর একজন করে পার্টনার থাকবে এবং বেজোড় সংখ্যা গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষার্থীর কোনো পার্টনার থাকবে না। স্বাধীনভাবে অনুশীলন করা। প্রতিটি শিক্ষার্থীকে একটি ইন্ডেক্স কার্ড দিন যেখানে একটি সংখ্যা লেখা থাকবে। সংখ্যাটি ছাড়াও সংখ্যাটি প্রকাশের জন্য ডট চিহ্ন ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ, যে সংখ্যাটির উপরে ৬ লেখা থাকবে তার নিচে ৬ সংখ্যাটি নির্দেশ করার জন্য ৬টি ডট চিহ্ন ও ব্যবহার করা হবে। শিক্ষার্থীরা স্বাধীনভাবে জোড়া বেঁধে চেষ্টা করবে তাদের কার্ডে লেখা নম্বরটি জোড় নাকি বিজোড় সংখ্যা। শিক্ষার্থীদের কার্ডের উপর জোড় অথবা বিজোড় সংখ্যাটি লিখতে হবে। ক্লোজিং। শিক্ষার্থীরা তাদের ইন্ডেক্স কার্ডটি জোড় অথবা বিজোড় সংখ্যার ব্যাগে রাখবে। এরপর শিক্ষার্থীরা ক্লাসের সবাইকে তাদের ইন্ডেক্স কার্ডে লেখা সংখ্যাটি জানাবে এবং সেটা জোড় নাকি বেজোড় সংখ্যা সেটি বলতে এবং কেন সেটিও বলবে। শিক্ষার্থীদেরকে শেখান কিভাবে বড় সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কটি পর্যবেক্ষণ করে সেটি জোড় নাকি বেজোড় সংখ্যা তা নির্ণয় করা যায়। বোর্ডে বৃহত্তর জোড় সংখ্যাগুলি এমনভাবে একটি কলামে লিখুন যেন একক, দশক, শতক স্থানীয় অঙ্কগুলোর একটি সারিতে থাকে। বেজোড় সংখ্যাগুলোর জন্য
একই প্রক্রিয়া অবলম্বন করুন। বোর্ডে একক স্থানীয় অঙ্কগুলোর নিচে দাগ দিন। 12, 102, 64, 288, 56, 23, 51, 265, 143, 85। শিক্ষার্থীদেরকে একটি স্থানীয় অঙ্কগুলোর দিকে দৃষ্টিপাত করতে বলুন এবং সিদ্ধান্ত নিতে বলুন সংখ্যাটি জোড় বিজোড় সংখ্যা। কলামের নিচে এবং একই পদ্ধতি অনুসরণ করুন। শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করুন সংখ্যাগুলো জোড় নাকি বিজোড় সংখ্যা এবং কেন। মূল্যায়ন। অনানুষ্ঠানিক মূল্যায়নের একটি পদ্ধতি হিসাবে শিক্ষার্থীরা তাদের কার্ড জোড় বা বেজোড় সংখ্যার ব্যাগের মধ্যে রাখার সময় শিক্ষক নির্ভুলতার উপর নজর রাখতে পারেন। এছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের প্রদানকৃত যুক্তি উপস্থাপনের বিষয়টি নোট রাখবেন। তোমার কাছে কেন মনে হয় সংখ্যাটি বিজোড়, বা কেন তোমার কাছে সংখ্যাটি জোড় মনে হলো। শিক্ষার্থীদেরকে বেজোড় সংখ্যার ধারণা সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং তারপর ধারণাটি প্রমাণ করতে বলুন। অর্থাৎ শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করতে হবে তারা কি অনুমান করতে পারে যে কেন একটি সংখ্যা জোড় হয়। শিক্ষার্থীরা জোড় সংখ্যা বুঝতে পারার পর তাদেরকে বেজোড় সংখ্যার বিভিন্ন আইটেম গণনা করতে দেবেন। গণনা করার সময় শিক্ষার্থীদেরকে আইটেমগুলোর জোড়া তৈরি করতে বলবেন। শিক্ষার্থীরা দেখতে পাবে যে জোড়া তৈরি করার সময় প্রতিটি দলে একটি করে আইটেম অবশিষ্ট থেকে যায়, যার কোনো জোড়া তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। এই বিষয়টি উচ্চস্বরে জোর দিয়ে শিক্ষার্থীদেরকে জানান। এখন আমি আজকের সেশনে আপনাকে বাড়ির কাজ বা হোম টাস্ক হিসেবে একটি অ্যাসাইনমেন্ট বা নিম্নলিখিত প্রশ্নগুলি দিতে যাচ্ছি। আপনি আপনার নোটবুকে লিখে নিতে পারেন এবং আপনি আপনার শেখার বন্ধুদের সাথে এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করবেন। আপনি এলএমএস চ্যাট বাক্স ব্যবহার করে আপনার উত্তর জানাবেন এবং এছাড়াও আপনি আমাদের এলএমএস অ্যাসাইনমেন্ট বোর্ডে ফটো বা ফাইল সংযুক্ত করবেন। আপনি শিক্ষাকেন্দ্রের শিশুদেরকে কোন কোন অ্যাক্টিভিটিগুলো জোড় ও বিজোড় শেখাতে ব্যবহার করবেন। আপনি কিভাবে এলসি সময়সূচিতে এই ক্রিয়াকলাপগুলিকে একীভূত করবেন।